আহনাফের কাছে ভিডিও আছে। এই কথা আহনাফ ছোট মাকে নিজে জানিয়েছে। কারণ আহনাফের প্ল্যান ছিল আমাকে টোপ হিসেবে বিয়ে করে চৌধুরী বাড়ির জামাই হওয়া, তারপর সমাজের চোখে ভালো হয়ে শীতলের দিকে বাজে নজর দেওয়া। এ কথা বলে শখ আবার থামল। কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে গেছে সে। সিরাজ শখকে ধরে সোফায় বসালো, মাথায় হাত বুলিয়ে দ্রুত আগে পানি এনে খাওয়ালো। শখের কথাগুলো এলোমেলো লাগছে, কেমন যেন অদ্ভুত শোনাচ্ছে সবার কাছে। আহনাফ ভিডিও করলো, সেসব সিমিনকে জানিয়ে ব্ল্যাকমেইল করলো। সিমিন বাংলা সিনেমার মতো সেসব কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। গেল তো গেল, ছেলে দুটোর দিকে আঙুল তুলে মিথ্যে অপবাদ দিয়ে বেরিয়ে গেল। সিমিনের সাথে জায়ের ভালো সম্পর্ক, সে কি কোনোভাবে ব্যাপারটা সিতারাকে জানাতে পারতো না? কাউকে জানালো না, মানা গেল। নিজের স্বামীকে, শাহাদাতকে অন্তত জানাতে পারত। ড্রয়িং রুমে না হয় ক্যামেরা ছিল, বাকি রুমগুলো উড়ে গেছে। শখের অর্ধেক কথা শুনে আগেই কেউ কোনো মন্তব্য করল না। তবে সিরাত এবার শখের পিঠে হাত বুলাতে বুলাতে বলল, মা, একটু খোলাখুলি করে পুরো ঘটনাটা বলো আমাদের। এই সামান্য কারণে ছোট এত বড় সিদ্ধান্ত নিল, নাকি আরও কিছু আছে? সবটা বলো সোনা। মেছো মা, ছোট মা মূলত বাবার সামনে থেকে পালাতে অজুহাতটা দেখিয়ে চৌধুরী বাড়ি ছেড়েছে। কারণ ছোট মা বাবাকে বড় ভাইয়ের সামনে বসিয়েছে, সেভাবেই সম্মানও করে। কিন্তু একদিকে আহনাফের ভিডিও, আরেকদিকে এআই দিয়ে বাবা আর ছোট মাকে নিয়ে নোংরা পিক বানিয়েছে আবু সিদ্দিক। মূলত সায়ন ভাইয়ার দল ছাড়ার রাগ চৌধুরী বাড়ির সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে প্রতিশোধটা নিতে চেয়েছিল। ছোট মা এসব সহ্য করতে না পেরে ভাইয়াদের জামাত জানাতে চাইলে ওরা বলেছিল ওয়াশরুমের ভিডিও আর আর বাবা আর ছোট মায়ের নোংরা ছবি ভাইরাল করে দেবে। আমাদের 5 ভাইদের কলিজা ছিঁড়ে কুকুরদের খাওয়াবে। ছোট চাচুকে মিথ্যা অপবাদে চাকরিচ্যুত করবে। এক কথায় চৌধুরী নিবাসের সম্মান ধুলোয় মিশাবে। এবারও সকলে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইলেন শখের দিকে। কি বলছে মেয়ে? এর মাথা ঠিক আছে? অন্য সব মানা যায়, কিন্তু বড় ভাসুরের সাথে সিমিনের নোংরা ছবি, এটা ধৈর্যের বাইরে চলে গেল না? এজন্য তাহলে ছোট বাড়ি ছেড়েছে? ছোট বোন তুলো ভাইয়ের বউয়ের সঙ্গে এসব শুনে শারাফাত চৌধুরী প্রথমবারের মতো মাথা নত করে নিল। প্রথমবারের মতো মনে হলো ওনার মরে যাওয়া উচিত। এখনই বোধহয় মৃত্যুটাকে বরণ করার সঠিক সময়। মৃত্যুর আলিঙ্গনই পারবে ওনাকে অপমান থেকে বাঁচাতে। এদিকে গাড়ি দুটো চলতি পথে হঠাৎ থেমে গেছে, না সামনে এগোচ্ছে না পেছনে যাচ্ছে, একদম স্থির। গাড়ির ভেতরে লাইট অফ থাকায় বোঝা যাচ্ছে না ভেতরে কে বা কারা আছে। এখানে থামলো কেন বোঝা যাচ্ছে না। পেছনে থাকা গাড়িটাও ফলো করতে করতে এসে থেমেছে তাদের থেকে কিছুটা দূরে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার হলেও চাঁদের আলোয় সবটা পরিষ্কার। কানে বিঁধছে ঝিঝি পোকার চিচি ডাক। এসব কিছুকে ছাপিয়ে হঠাৎ গাড়ির ভেতর থেকে লাউড স্পিকারে গান বেজে উঠল। এর পরপর দুটো গাড়ি থেকে দুটো ছেলে নেমে গানের সাথে তালে তাল মিলিয়ে উড়াধুরা নাচতে শুরু করলো। কোনো দিকে তাকানোর নামগন্ধও নেই তাদের, এক মনে নাচতেই আছে। কেন নাচছে, কী কারণে নাচছে কে জানে। এদিকে তাদের নাচ দেখে পেছনের গাড়িতে থাকা ছেলেগুলো হতবাক। তাদের মধ্যে রুবেল নামের ছেলেটাকে গুতিয়ে আরেকজন বলল, কি রে ভাই, হেরান আছে কেন? ওগরে না বইন কিডন্যাপ হইছে? বুইন টুইন রাখ শালা, এরা কেরা আগে এডি দেখ। ভাই এরই তো সায়ন। সায়ন? হেরেনা তোফাজ্জল নজরে রাখছে, তয়ে হেই এইহানে কে? কে জানি, আপনি যেখানে আমিও তো সেইখানেই, তাইলে আমি জানবো কেমনে? এ কথা শুনে আরেকজন আতকে উঠে বলল, ভাই এইখানে তো সায়ন আর রুবাব, তাইলে শুদ্ধ কই? বস না কইছে শুদ্ধকে নজরে রাখতে, আমরা এতক্ষণ এগোরে নজরে রাখছিলাম। এবার গাড়িতে থাকা প্রত্যেকের হুঁশ ফিরল। তারা গাড়ি থেকে দ্রুত নেমে কাছে গিয়ে দেখলো সত্যি সত্যি সায়ন আর রুবা। এদিকে দুজনে সমান তালে নাচতেই আছে। এতগুলো ছেলে দেখে সায়ন নাচতে নাচতে বলল, এই কে রে তোরা? ডাকাত টাকাত নাকি? আমার আবার ডাকাতের সাথে নাচারা খুব শখ। যাক, আজকে তাহলে শখটা পূরণই হয়ে যাবে। ভাই আপনারে নাচতেছেন কেন? আরে ভাই আর বলিস না, হঠাৎ করে কোমরের রক ছড়াৎ করে উঠল, তারপর আর সোজা হতেও পারছি না।
চিৎকার তো হতে পারছি না। কি মুসিবত ভাবতো। পরে আমার ভাই বলল নাচানাচি করলে নাকি ঠিক হয়ে যাবে, তাই নাচতেছি। একা একা নাচতে কি আর ভালো লাগে, তাই ছোট ভাইটাকে সঙ্গে নিয়ে নাচতেছি। তোরা যখন এসে গেছিস তোরাও জয়েন কর, প্যারা নাই। এমনি এমনি নাচাবো না, আগে নেচে নিই, তারপর একসাথে গাছে টানবো নে। শানের কথা শুনে ছেলেগুলো চোখ মুখ কুচকে পিছিয়ে গেল। তারপর দৌড়ে গাড়িতে উঠে চলে গেল শুদ্ধকে খুঁজতে। কারণ কারণ শুদ্ধ যদি চট্টগ্রাম পৌঁছেও যায় তাহলে তাদেরও বেঁচে থাকার মেয়াদ শেষ। কারণ ইয়াসির পই পই করে বলে দিয়েছিল কড়া নজরদারি রাখতে। কিন্তু কোন ফাঁকে শুদ্ধ বেরিয়ে গেছে বুঝে উঠতেই পারল না তারা। সায়ন আর রুবাবকে দেখে এখন স্বাভাবিক মনে হচ্ছে না। তাদের হেলে দুলে নাচা দেখে মনে হচ্ছে নেশা করেছে। এখন এই নেশাখোরদের সঙ্গে মাতলামি করে সময় কাটানোর মানেই হয় না। অথচ তারা যদি আরেকবার ঘুরে তাকাতও তাহলে দেখতে পেত কিভাবে সায়ন আর রুবাব ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। ওদের দিকে তাকিয়ে থাকতে থাকতে সায়নের ফোনে কল এলো। দ্রুত কলটা রিসিভ করতেই শুনতে পেল সিতারার কান্নার স্বর। শখের বলা কথা সায়নকে জানালেন সিতারা। সব শুনে সায়ন বলল, থাক, মরা মানুষের নামে খুব পুষে রেখো না আম্মু, বাদ দাও এসব। ছেলের কথা শুনে সিতারা প্রচণ্ড অবাক হলেন। বিস্ময় ভরা কণ্ঠে বলল, মরা মানুষ মানে কার কথা বলছিস বুঝিসনি বাবা? আমি আহানাফ, ওই আহানাফের কথাই বলছি। আমিও। আহানাফ মারা গেছে কবে? ওই যেদিন ওর যমদূত ওর পাপ কর্ম সম্পর্কে জেনেছে। হ্যাঁ বাবুই পাখি পালাচ্ছ বুঝি? কণ্ঠে দরদ মিশিয়ে ভীষণ আদুরে সুরে কথাটা বলল ইয়াসির। তবে হঠাৎ এত কাছে ইয়াসিরকে দেখে শীতলের শরীরটা থরথর করে কেঁপে উঠল। অজানা আতঙ্কে ঘামতে লাগলো। এদিকে গলাটাও শুকিয়ে কাঠ। আতঙ্ক ভয়ে বুকটা ধুকপুক করছে ঠিকই, কিন্তু তার মস্তিষ্ক পুরো সজাগ। তাকে বারবার সংকেত পাঠাচ্ছে স্বাভাবিক থাকতে হবে। চৌধুরী বাড়ির কেউ না পৌঁছানো অবধি নিজেকে সেভ করতেই হবে। নিজের সম্মান নিজে রক্ষা করতে হবে। তার বিশুদ্ধ পুরুষের জন্য হলেও সেভ থাকতে হবে। তার কিছু হলে বিশুদ্ধ পুরুষটা কষ্ট পাবে, আর বেঁচে থাকতে সে কখনো তার কষ্টের কারণ হবে না। মেয়েটা বয়সে ছোট হতে পারে, দুনিয়ার সম্পর্কে জ্ঞান কম থাকতে পারে, বোকা হতে পারে, কিন্তু মনে কদিনে শুদ্ধর প্রতি ভালোবাসা যে একটু একটু করে জমিয়েছে সেটা একদম খাঁটি। এই ভালোবাসায় না আছে খাদ, আর না আছে বিন্দু পরিমাণ স্বার্থ। আর সেই পুরুষটাকে কষ্ট দেবে, দিয়ে নিজে ভালো থাকতে পারবে? ভালো থাকাটুকু পরের হিসেব। সে কি বাঁচতে পারবে? পারবে না, পারবে না কখনো না কখনো। যদি সে নিজে শুদ্ধর কষ্টের কারণ হয়ে যায়, নিজের অস্তিত্ব মুছে ফেলবে পৃথিবী থেকে। সে আজকাল তাকে ছাড়া কিছু ভাবতেও পারে না। মাত্রই কদিন হলো সম্পর্কে জড়িয়েছে, অথচ এখন মনে হয় তাকে ছাড়া বাঁচাই অসম্ভব। তবে পরিস্থিতি তো সবসময় একরকম থাকে না। ক্ষেত্র বিশেষে পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। সহজ সরল বোকাশোকা থাকাও ভালো, কেননা বেশি বুঝতে গেলে ঝামেলা। কিন্তু এতটা বোকা হওয়া যাবে না যে অন্যের চাইলে সহজে ক্ষতি করতে পারে। সে চৌধুরী বাড়ির মেয়ে, আর চৌধুরী বাড়ি তার জন্য নিরাপদ স্থান হলেও বাড়ির বাইরে পদে পদে বিপদ। সারা পথ কাঁটাই ভরা। এখন তাকে কাঁটা দেখে পথ চলতে হবে। ঠিক ততক্ষণ চলতে হবে যতক্ষণ না তার প্রিয় পুরুষটা তার কাছে এসে পৌঁছায়। সে জানে শুদ্ধ আসবে। পৃথিবীর যে প্রান্তে ইয়াসির তাকে লুকিয়ে রাখুক, যেভাবেই হোক শুদ্ধ সেখানে পৌঁছাবে। শুদ্ধই নয়, তার বাকি ভাইরাও তাকে পাগলের মতো খুঁজে বের করবে। এটাই তো তার বিশ্বাস। তবে না পৌঁছানো অবধি নিজের সম্মান নিজে রক্ষা করার দায়িত্ব নিতে হবে। কিন্তু একজন কিডন্যাপারের কাছ থেকে সে নিজেকে কতক্ষণ সেভ করতে পারবে বা করা যায়? অচেনা অদেখা মানুষটার সঙ্গে ভদ্রতার খাতিরে দুটো কথা বলা যায়, সাহায্য করা যায়, কিন্তু বিশ্বাস? এক বাড়িতে এত রাতে বিশ্বাসের ব্যাপারটা বোকামি হয়ে যায় না? বলা বাহুল্য, সবচেয়ে মন্দ ঘটনাও যদি ঘটে যায় কিছু করতে পারবে না সে। ফাঁকা বাড়িতে কেউ বাঁচাতেও আসবে না। শুধুমাত্র তার অসহায়ত্বের সাক্ষী থাকবে প্রাণহীন জড়বস্তুগুলো। আবার নিজে নিজে একটা কিছু করবে, এটাও রিস্কি হয়ে যাবে। লোকটা যদি তার অভিনয় ধরে ফেলে, রাগের বশে যদি। আর একজন সুঠাম দেহের পুরুষের শক্তির সাথে পেরে উঠবে না, কখনোই না। বরং গায়ের শক্তি দেখাতে গেলে হার নিশ্চিত। তাছাড়া লোকটা প্রচুর চালাক, এতটাই চালাক এসে অবধি তার প্রতিটা কদমে নজরবন্দি করেছে। এমনভাবে তাকাচ্ছে যেন ভেতরের কথাগুলো পড়ে ফেলবে। এভাবে নজরবন্দি করলে
কিভাবে পালাবে সে? সে যে এখানে আছে, শুদ্ধর কাছে অন্তত একটা ক্লু পাঠাতে হবে। আগেরবার জানানোই প্রাণে বেঁচেছিল, কিন্তু এবার কেউই তার বর্তমান অবস্থার কথা জানে না। এমনকি সে এখন কোথায় আছে নিজেও বলতে পারবে না। রেস্টুরেন্টে স্বর্ণ ওয়াশরুমে গিয়েছিল, এরপর বোনের কি হলো? তাকে না পেয়ে নিশ্চয়ই পাগলের মতো খুঁজে চলেছে। তার থেকে খবর পেয়ে বাবা ভাইরা হন্য হয়ে খুঁজেছে। বিশুদ্ধ পুরুষটার কানেও নিখোঁজের কথা পৌঁছেছে তো। সে কি খুব বেশি রেগে গেছে? বকছে খুব। বকলে বকুক, মারুক, যা ইচ্ছে করুক, তবুও নিতে আসুক। তার এখন খুব ভয় লাগছে। অজানা ভয়ে অন্তরাত্মা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। এইটুকু সময় এসব নানান কথা ভাবতে ভাবতে শীতল ঘেমে ওঠা হাতের তালু শক্ত করে মুঠো করে ধরল। তারপর নিঃশব্দে নিঃশ্বাস ছাড়ল, নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা চালালো। এরপর ঢোক গিলে মুখে হাসি এঁটে ধীরে ধীরে পেছনে ঘুরতে দেখে ইয়াসির কাছাকাছি দাঁড়িয়ে আছে। ঈগল দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, চোখ মুখে বেশ থমথমে ভাব। তাকে এভাবে তাকাতে দেখে শীতল মাথা নিচু করে থুতনি গলার সাথে ঠেকিয়ে নিল। তারপর হাচমকা ঠোঁট ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে রেখে কোথায় গিয়েছিলেন? এত বড় বাড়িতে একা থাকা যায় নাকি, তাও এত রাতের বেলা? ইয়াসির এখনো ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে। তার অন্তর্ভেদী চাহনি যেন মনের কথা পড়ে ফেলতে সক্ষম। তাকে এভাবে তাকাতে দেখে শীতল ঢোক গিলে পুনরায় মিনমিন করে বলল, একা বাড়িতে থাকার অভ্যেস নেই আমার। অন্ধকারে প্যানিক অ্যাটাক হয়, নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে সেন্স হারিয়ে ফেলি। আমার বাড়ির মানুষের কাছে আমাকে পৌঁছে না দেওয়া অবধি একা ফেলে যাবেন না প্লিজ। এ কথা বলে শীতল হিচকি তুলে কেঁদে ফেলল। আসলে কান্নাটা এতক্ষণ চাপিয়ে রাখলেও এবার আর সম্ভব হলো না। অভিনয় ভালো জানে সে, কিন্তু তার থেকেও বড় অভিনেতা তারই সামনে দাঁড়িয়ে, নতুবা কিডন্যাপ করে এনে মন ভোলা গল্প শোনায়। তাকে অঝরে কাঁদতে দেখে ইয়াসির এগিয়ে আসতেই শীতল 2 পা পেছনে পিছিয়ে গেল। তাতেই ইয়াসিরের রাগ হলো, ইচ্ছে করলো একটা থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু এটা করলে মেয়েকে এখানে রাখা মুশকিল হয়ে যাবে। তাই থমথমে সুরে বলল, তোমার কেন মনে হলো আমি কোথাও গিয়েছিলাম? তার মানে আমাকে সারা বাড়ি খুঁজেছো? হুম। পাওনি? না, কোথায় কোথায় খুঁজেছো? বেডরুম, ওয়াশরুম, রান্নাঘর আর ড্রয়িং রুম। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে নয় খুঁজেছো তোমাকে পালানোর পথ। পালানোর পথ? কি আশ্চর্য! পালাবো কেন? এত রাতে পালিয়ে কোথায় যাব? তাছাড়া আপনি কি আমাকে কিডন্যাপ করেছেন যে মাঝরাতে পালাবো? মিথ্যা কি রেগুলার বলো নাকি মাঝে মাঝে? সুযোগ বুঝে। ভেরি গুড, আমিও। ইয়াসির এ কথা বলতেই শীতল ইয়াসিরের হাতে সজোরে চিমটি কাটল। এত জোরে চিমটি দিয়েছে জায়গাটা সাথে সাথে লাল হয়ে গেছে। তাকে হঠাৎ চিমটি দিতে দেখে ভ্রু কুচকালে শীতল আমতামতা করে বলল, আপনার সঙ্গে আমার কত মিল, তাই চিমটি দিলাম। লেগেছে খুব? আচ্ছা, সরি। পাকনামি সাইডে রেখে এবার খাবে চলো। আপনার ফোনটা দিন, বাবাকে কল করে আসতে বলি। বাবা আসতে আসতে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। আমার কাছে কোনো ফোন নেই, বললাম না, ডাকাতরা নিয়ে গেছে। ও তাই তো। তা আশেপাশে দোকানপাট নেই? কল করা যাবে না? না, এখন মধ্যরাত, আশেপাশে দোকানপাট বন্ধ। কাল সকালে আমি নিজে তোমাকে বাসায় দিয়ে আসবো। এখন এসো, খাবে, খেয়ে ঘুমাবে। কোথায় ঘুমাবো? আমার বেডরুমে। কিন্তু শুদ্ধ ভাই ছাড়া অন্য কারো বেডরুমে আমার ঘুম আসে না যে। তুমি শুদ্ধ রুমে ঘুমাতে, একসাথে এক বেডে? না, একসাথে তো না। আসলে শুদ্ধ ভাইয়ের রুমটা খুব সুন্দর। যখন শুদ্ধ ভাই বাড়ি থাকে না, তখন আমি ওই রুমে ঘুমাই। কি যে শান্তি লাগে। তো আই সি। তাহলে অন্য কারো বেডরুমে যখন তোমার ঘুম আসেই না, তাহলে এক কাজ করো, আমার কোলে বসে বুকে মাথা রেখে ঘুমিয়ে, ওকে? কেন? আমি কি আপনার বেবি নাকি যে আমাকে কোলে বুকে ঝাপটে ধরে ঘুম পাড়াবেন? তাছাড়া আমার এত হ্যান্ডসাম বাবা চাই না, মানুষ মন্দ কথা বলবে। এ কথা শুনে ইয়াসির চোয়াল শক্ত করে তাকিয়ে রইল। ননসেন্স, মেয়েটা বলে কি? আর বেবিকেই পুরুষ মানুষ বুকে ছড়িয়ে ঘুম পাড়ায়, বউকে পাড়ায় না? নিজের মুখে স্বীকার করেছে সে হ্যান্ডসাম, আবার বলে কিনা সে নাকি হ্যান্ডসাম বাবা চায় না। উদাহরণ দেওয়ার জন্য পৃথিবীতে আর কোনো ডাক ছিল না, সে কিনা বাবা। মোদ্দা কথা, তার নিজের কাছে নিজের ধৈর্য শক্তি দেখে অবাক হচ্ছে। কবে এত ধৈর্য হলো তার? কবে বা মেয়ে মানুষের প্যানপেনানি শুনেও নিজেকে শান্ত রাখা শিখল? আজ শীতলের জায়গায় অন্য কেউ থাকলে হাল বেহাল করতো এতক্ষণে,
কিন্তু কেন জানি মেয়েটার কাছে খুব কাছে ঘেঁষতে পারছে না, জোর জবরদস্তি করতে মন সায় দিচ্ছে না। পুতুলের মতন আদুরে মুখটার দিকে তাকালে অন্যরকম কিছু অনুভব করছে। হাত নাড়িয়ে তার অনবরত কথা বলা, খিলখিল করে হাসা, দুষ্টুমি দেখে বুকের ভেতরটা শীতলতায় শীতল হয়ে যাচ্ছে। এতদিনে কত নারী কত দেহের স্বাদ নিয়েছে ধারণারও বাইরে। তাদের প্রতি কখনো মায়া হয়নি, কাউকে এতটা আদুরে লাগেনি, বরং আগে সুন্দরী মেয়ে পেলে দৈহিক কামনার দোহাই দিয়ে যন্ত্রণায় কাতর করে তুলেছে। তার সংস্পর্শে যখন যেই এসেছে শারীরিক যন্ত্রণায় সেই কুকুরে উঠেছে, ভয় পেয়েছে, বাঁচার জন্য কত আকুতি মিনতি করেছে। এমনকি চৌধুরী বাড়ির মেজ কন্যা স্বর্ণ অর্থাৎ অগ্নিকন্যার ব্যাপারটাও এখন বড্ড ফিকে লাগছে। সামনাসামনি দেখেও নজর যাচ্ছিল শীতলের দিকে। অনুধাবন করেছে তার কাছে শীতলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। গতকালই বুঝেছে অগ্নিকন্যা তার কাছে কেবলমাত্রই মোহ, আর মোহের পেছনে দৌড়ে সময় নষ্ট করার মানেই হয় না। এতদিন মোহকেই মায়া ভেবে একই জব চুপে গেছে, কিন্তু আর না। সে বুঝে গেছে তার অবুঝ মনের কথা, অনুভূতির কথা, উপলব্ধির কথা। কিন্তু সে তো ভালোবাসার রুলস জানে না, কোন নিয়মে ভালোবাসতে হয় তাও জানে না। শুধু জানি এই পিচ্ছি মেয়েটার সঙ্গ তার ভালোই লাগছে। তার বোকা বোকা কথায় খুব হাসতে ইচ্ছে করছে। পালাতে গিয়ে ধরা খেয়ে যখন কেঁদে ফেললো তখন কি যে মিষ্টি লাগছিল দেখতে। ইচ্ছে করছিল গাল দুটো টেনে দিয়ে জোর করে হলেও চুমু খেতে, কিন্তু সেসব করতে গেলে ভয় পেয়ে ঘাবড়ে যেতে পারে, তাই সে থমথমে মুখে তাকিয়ে দেখছিল। কিন্তু তাকে তাকাতে দেখে শীতল ভাবল সে আবার রেগে গেছে, তাই বলল, নুডলস খাওয়ার মুড চলে গেছে, এখন খাবো না কিছু, আমাকে একটু ঠান্ডা পানি দেন। আমার মা বোন বউ কেউ বাসায় নেই। আমি জানি না কোনো মেয়ের সাথে কিভাবে মিষ্টি মিষ্টি করে কথা বলতে হয়, না খেতে চাইলে কিভাবে হাতে তুলে খাওয়াতে হয়, কিভাবে তাদের মন ভালো করতে। মেয়েলি ব্যাপার, বুঝতে আগ্রহী ছিলাম না কখনো। সেসব আমার পেশার সঙ্গে যায়ও না। শুরু থেকে তোমাকে যথেষ্ট ভদ্রতা দেখাচ্ছি, নিজেও ভদ্রই আছি। তবে জানো তো বাবুই, ভদ্রতাকে সাইডে রাখলে আমি খুব রুড পার্সন, এতটাই রুড যে তুমি নিতে পারবে না। তাই বলছি কথা বাড়িও না, খাবে এসো। কথা বলে ইয়াসির শীতলকে টেনে ডাইনিং টেবিলে নিয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে এত ডিশের মধ্যে নুডলস নেই, টেবিল ভর্তি সব ইটালিয়ান খাবার। শীতল ডাবডাব করে তাকিয়ে প্লেট নিজের দিকে টেনে নিল। বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করছে। আল্লাহ জানে খাবারে কোনো কিছু মেশানো টেশানো আছে কিনা। এবার খাবে না বললে যদি রেগে যায় বা কোনো সন্দেহ করে। সে ভয়ে ভয়ে মুখে খাবার দিয়ে চিবানোর আগেই ইয়াসির বেশ নরম সুরে বলল, বাবুই, আমি মনের কথা চেপে রাখতে পারি না। এতক্ষণ মনের সঙ্গে যুদ্ধ করলাম ঠিকই, বাট পারলাম না। আসলে তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। ভালো লাগার ধরন বিয়ে করে বউ করার মতো। প্লিজ আমার কাছে থেকে যাও। আমারও আপনাকে ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে ওই নীল চোখ দুটো। আমি সিঙ্গেল হলে ক্রাশ খেতাম, আপনি না বলল ওই চোখের মায়া পড়ে আপনার গলায় ঝুলে পড়তাম। কিছুদিন আগে এলে কিছু করা যেত, কিন্তু এখন তো আর সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমি বর্তমানে এক পুরুষে আসক্ত। আমার একটা বিশুদ্ধ পুরুষ আছে, আমি তাকে খুব ভালোবাসি ভীষণ। আমার পুরো পৃথিবী একদিকে আর আমার ব্যক্তিগত পুরুষ আরেকদিকে। আমি ছোট মানুষ ভেবে ভাববেন না, তাকে ছোট করেই ভালোবাসি, মোটেও তাই নয়। তাকে আমার পুরোটা দিয়েই ভালোবাসি, নিখোঁজ হয়ে এই যে আমি এখানে। আমার বিশুদ্ধ পুরুষের মনের অবস্থা আমি দূর থেকে অনুভব করতে পারছি। আমি এটাও জানি সে পাগলের মতো আমাকে খুঁজে বেড়াচ্ছে। সে আবার অন্য ধাঁচের পুরুষ কিনা যদি জানে আপনার সঙ্গে অহেতুক বকবক করছি তাতেও রেগে যাবে। আর যদি জানে ক্রাশ খেয়েছি তবে আমাকে জ্যান্ত কবর দিবে। ভুলে যাও তাকে। আমি তোমাকে নতুন করে ভালোবাসতে শেখাবো। না, আপনি বরং অন্য মেয়ে বেছে নিন, ঘটকালি না হয় আমি করব। এ কথা শুনে ইয়াসির ঠান্ডা দৃষ্টি ছুঁল শীতলের দিকে। শীতল নির্বিকারভাবে মুখে খাবার দিয়ে ধীরে ধীরে চিবাতে লাগলো। তখন ইয়াসির আবার বলল, আমার হয়ে থেকে যাও, এক পৃথিবী সুখ এনে দেবো তোমার কাছে। সুখে না থাকলে সুখে থাকার লোভ করতাম, কিন্তু আমি তো সুখী। কে নেই আমার? কি নেই? আমার সব আছে, সবাই আছে। তাহলে আপনার কাছে কেন থাকবো? তাহলে প্রমাণ হয়ে গেল পালাচ্ছিলে তুমি, কিন্তু কেন? কারণ আমি বুঝে গেছি আপনি আমাকে কিডন্যাপ করে এনেছেন। কিডন্যাপ করলেও কি মেরেছি না কি বকেছি? কিছুই তো করিনি। খুব আদরে রাখতে চাচ্ছি, ভালো লাগছে না? না, শীতল চোখ তুলে তাকালো না। এতক্ষণ অভিনয় করতে করতে নিজেরও অসহ্য লাগছে। ইচ্ছে করছে কাটা চামচটাই হতচ্ছাড়ার চোখে ঢুকিয়ে দিতে।
টেনশানে তার শ্বাস আটকে আসছে, আর এই লোক কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর করেই যাচ্ছে। তবে সে রাগ দেখালো না, হাসলো না, এমনকি ভয়ও পেল না। তবে নিজেকে যথেষ্ট শান্ত রেখে হাসি মুখে পাল্টা প্রশ্ন ছুড়ল। আমার বোন কোথায়? অগ্নিকন্যা ডাকেন আমার বোনকে, অথচ আজ কিডন্যাপ করলেন আমাকে। কিন্তু কেন? ইয়াসির এবার অবাক হলো। প্লেটে নাড়াচাড়া করতে থাকা চামচ থেমে গেল। সে ভ্রু কুঁচকে বলল, তুমি জানলে কিভাবে? শীতল জবাবের আশেপাশে না গিয়ে খিলখিল করে হেসে উঠল, চোখে মুখে তুষ্টমির ঢেউ। এই মুহূর্তেও ইয়াসিরের চেয়ারে হেলান দিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। নিশ্চুপ হয়ে কতক্ষণ দেখল চঞ্চলাবতীর মিষ্টি চঞ্চলতা। এরপর নিজেও ফিছেল হেসে বলল, প্রয়োজনে শুদ্ধকে মেরে দেব, তবুও তোমাকে আমি ছাড়ছি না বাবুই পাখি, একদমই ছাড়ছি না। এ কথা শুনে শীতলের হাসির বেগ যেন দ্বিগুণ বাড়ল। সে হাসতে হাসতে জবাব দিল, আমি ততক্ষণ পর্যন্ত বোকা যতক্ষণ আমার আপনজনরা সুস্থ থাকে, নয়তো আমারও কিন্তু চৌধুরীরই রক্ত। ও হ্যাঁ, কি যেন বলছেন? আমার বিশুদ্ধ পুরুষকে মারবেন? মারা তো দূর, তার দিকে শুধু হাত বাড়িয়ে দেখুন না, হটটা হাতের জায়গায় রাখি কিনা। বয়স কত তোমার? 16, 17 or 18? বয়স যতই হোক, ফিটার খাওয়ার বয়স অন্তত পেরিয়ে এসেছি। আমার তোতা পাখি এত কথা বলে জানতাম না তো। প্যারা নিয়েন না, ফিরে যাওয়ার আগে আরো অনেক কিছু জানবেন। ফিরতে দিলে তো? আমি ফিরবই। বাবা মায়ের চিন্তা আমি করি না, কারণ আমার বোন সব সামলে নেবে। কিন্তু ওই যে একজন মুডি পুরুষ আছে না, তার জন্য হলো আমাকে ফিরতে হবে। জানো, আমার একটা বন্ধু ছিল, তাকে আমি খুব বিশ্বাস করতাম, খুব ভালোবাসতাম, সেও আমাকে ভীষণ ভালোবাসতো। একদিন করলো কি, আমাকে ডেকে হুমকি দিল, তাকে আমার ব্যবসার শেয়ার দিতে হবে, নয়তো সে নাকি সব ফাঁস করে দেবে। আমিও রাজি হয়ে তাকে বাসায় ডাকলাম। দুজন ব্র্যান্ডের ওয়াইন পান করে ঘুমিয়ে গেলাম। তারপর কি হলো জানো বাবুই? সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম ঠিকই, কিন্তু সে আর উঠলই না। কত করে ডাকলাম, আমার ডাক শুনোই না। প্রশান্তির ঘুম ঘুমাচ্ছে ভেবে আমিও বিরক্তি না করে চলে গেলাম শুধু নিউ ইয়র্ক। 1 সপ্তাহ পর ফিরে দেখি সে তার বাড়ি চলে গেছে। টানা 4 দিন নাকি মরার মতো ঘুমিয়েছে। ঘুমানোই স্বাভাবিক। ওয়াইনের সাথে সেদিন কড়া ডোজের ঘুমের মেডিসিন মিশিয়ে দিয়েছিলাম কিনা হয়তো সেও বুঝেছিল। এরপর খবর হলো আমার গোপন কিছু ডিলের কথা পুলিশকে জানিয়ে দিয়েছে। বন্ধুরা দুষ্টামি করবে স্বাভাবিক, তাই না? দুষ্টামি ভেবে মাফ করে দিলাম। এরপর দেখে আবার আমার কাছে বাধা হচ্ছে সে। পরে ভুলিয়ে পালিয়ে আমার ডেরায় আনলাম। কত সুন্দর করে বোঝালাম এসব না করতে, সে আমার কথা শুনলই না। পরে যত্ন করে তাকে বালির মধ্যে গলা অবধি বালিতে পুঁতে শিরচ্ছেদ করলাম। চিৎকার হয়েছিল ও শিরচ্ছেদ করা। শিরচ্ছেদ কি বুঝো তো বাবুই? হুম, বলো তো কি? মাথা কেটে ফেলা। আরে বাহ, তুমি তো দেখি খুব ইন্টেলিজেন্ট গার্ল। কিন্তু এই ঘটনা আমাকে কেন শোনাবেন? আমরা তো কেউ আপনার পথের কাঁটা হয়ে দাঁড়ায়নি, বরং আপনিই শুরু থেকে আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন, চৌধুরী বাড়ির অশান্তির কারণ হয়েছেন। তাহলে আমাদের উচিত না আপনার নিয়ম অনুযায়ী আপনাকেও বালিতে পুঁতে শিরচ্ছেদ করা? ভদ্রমেয়েরা এভাবে কথা বলে না বাবুই, এবার কিন্তু রাগ হচ্ছে আমার। রাগ হচ্ছে? ও মা, কেন? আচ্ছা, রাগ কমানোর মলম আবিষ্কার হয়েছে? হয়নি, তাই না? আপনি নাকি সায়েন্টিস্ট, একটা আবিষ্কার করে ফেলুন না শমসের ভাই, সাধারণ জনগণের অনেক উপকার হবে। কিন্তু ধরেন কেউ রেগে গেলে ফট করে তার বাড়ির লোক রাগের মলম তার কপালে লাগিয়ে দিল, ব্যাস রাগ চলে গেল। কি দারুণ ব্যাপার, তাই না? আমি কোনো সায়েন্টিস্ট নই বাবুই, আমি মাফিয়া। মাফিয়া কাকে বলে জানো? জানি তো, এটাও জানি আপনি স্মাগলিং, অস্ত্র ব্যবসা, মানি লটারিংয়ের কাজও করেন। বাংলাদেশে আপনার কয়েকটা সিক্রেট ডেনও আছে। আমরা কেন জানি মনে হচ্ছে সেই সব জায়গার একটা জায়গায় আমরা এখন আছি। ও লাভলি, ব্রাভো বাবুই, ব্রাভো। আর কি জানো আমার ব্যাপারে? আর আর হ্যাঁ, মনে পড়েছে, আপনার প্রিয় খাবার নারী দেহ। সুন্দরী নারী খুব যত্ন করে খান আপনি। দোয়া করি আপনার সঙ্গী যেন ঠিক আপনার মতোই হয়, সেও যেন হাজার জনের বিছানা ঘুরে এসে আপনার সঙ্গের সঙ্গী হতে পারে। ইয়াসির হাসল, তবে হাসতে হাসতে শক্ত হাতের উল্টো পিঠ দিয়ে এমন একটা থাপ্পড় দিল শীতলের ঠোঁটের সাথে দাঁত লেগে গল গল করে রক্ত বেরিয়ে এলো। আচমকা আক্রমণে প্রতিরোধ করার সময়টুকুও পেল না শীতল। তবে নোনতা ভাব অনুভব করে বুঝলো ঠোঁট কেটেছে, জিভাটাও কেটেছে। সে কাটা ঠোঁট চেপে ধরে হাসল।
আবার প্রমাণ হলো পৃথিবীতে হাজার হাজার সুদর্শন পুরুষ থাকলেও শুদ্ধর মতো কেউই হতে পারবে না। কেউ তার অহেতুক বকবক শুনবে না, রাগও দেখবে না, অভিমানও বুঝবে না। যেমন ইয়াসির তাকে এখানে আনার পর থেকেই কত আদুরে সুরে কথা বলে যাচ্ছিল, ডাকের কি বাহার, বাবুই। কিন্তু এক পর্যায়ে হাল ছেড়ে তো ঠিকই তাকে রক্তাক্ত করলো। এক নিমিষে আদর শেষ। তবে তাকে দুর্বল ভেবে কাজটা করলেও শীতলও যে চৌধুরীদের জাত, এটা ভুললে চলবে না। সে ওড়না দিয়ে রক্ত মুছে বলল, মারলেন কেন? ইচ্ছে হলো তাই। ইচ্ছে হলেই মারতে হবে? আমি আমার বাবার হালাল কামাই খেয়ে বড় হয়েছি, আপনার মতো মাফিয়ার হারাম টাকা নয়। তাহলে আপনি কেন রক্তাক্ত করলেন? এ কথা বলে শীতল তড়িৎ কাঁটা চামচ তুলে ইয়াসির হাতে গেঁথে দেওয়ার আগেই ইয়াসির খপ করে হাতটা ধরে নিল। বিদ্যুৎ গতিতে ওর পুরুষালী শক্তপোক্ত শরীর দিয়ে শীতলকে পেছন থেকে জড়িয়ে ধরল। শীতলের আর ক্ষমতা নেই নিজেকে ছুটানোর, এখন নড়তেও অক্ষম সে। তার এই হাল দেখে ইয়াসির শব্দ করে হেসে উঠল। এইটুকু একটা বাচ্চা, সে কিনা তাকে আক্রমণ করতে আসছে, ভাবা যায়। ব্যাপারটা তার কাছে মজাই লাগলো। তারপর সে এক হাতের মুঠোয় শীতলের দুহাত চেপে আরেকটা হাত দিয়ে শীতলের মুখের সামনে আসা চুলগুলো সরালো। লম্বা বিনুনিটা নেড়ে ছেড়ে দেখল। এরপর বিনুনির আগা ধরে সেটা সাপের মতো করে টেনে এনে শীতলের গালে ঠেকিয়ে মুখ বলল, ফুস। এ কাজ করে নিজে হু হু করে হেসে শীতলের মসৃণ কাঁধে খোঁচা খোঁচা দাড়িওয়ালা থুতনি ঠেকালো। এই পিচ্ছির আগো আছে, সে তো আলাভোলা ভেবেছিল। তবে মানতেই হয়, এই মেয়েও চালাক, প্রচুর চালাক। সে আসলে বোকা সেজে থাকে। এ কথা ভেবে সে শীতলের রক্তাক্ত ঠোঁটে দৃষ্টি ফেলে বলল, কোথায় লেগেছে দেখি। শীতল নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে রাগে হিসিয়ে জবাব দিল, ছাড়ো। অসভ্যের মতো জড়াজড়ি না করে দূরে সরে ভদ্রভাবে কথা বলুন। অসহ্য লাগছে কিন্তু আমার, ছাড়তে বলছি। অসভ্য মানুষ অসভ্যতামি করবে, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? শীতল জবাব দিল না, ঘৃণার দৃষ্টি ছুঁড়ে অন্যদিকে তাকালো। রাগে শরীর রিডি করছে তার। এত সুদর্শন হয়ে কি লাভ যদি পার্সোনালিটি 0 লেভেল পার করে? তখন ইয়াসির তার রক্তাক্ত ফোলা ঠোঁটে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, রাগ করলে শোনা। আচ্ছা সরি, আর মারবো না। বাড়ি যাবে? চলো দিয়ে আসি। এ কথা শুনেই শীতলের ছটফটানি থেমে গেল। সে এবার অবিশ্বাস্য চোখে তাকালো। ইয়াসিরের হাসি মুখ দেখে বোঝার চেষ্টা করলো সত্যি নাকি মজা। তাকে ভাবে তাকাতে দেখে ইয়াসির এবার নিষ্পাপ মুখে বলল, আমি ভ্যাম্পায়ার নই, তবুও রক্তের তৃষ্ণা পাচ্ছে। কি করি বলো তো? এখন কি আমার হাত কেটে আপনাকে রক্ত গেলাতে বলছেন? সেসব কিছু করতে হবে না, শুধু একটা কাজ করতে হবে, তাহলেই বাড়ি যেতে পারবে। করবে? হেয়ালি না করে বলুন, নয়তো ছাড়ুন। আপনার পারফিউমের গন্ধে গা গুলাচ্ছে আমার। আমি এক প্রকার জানোয়ার হলেও আমার উচিত সর্বদা হাই লেভেলের স্নো হোয়াইট। আমার পোশাক থেকে শুরু করে সব ব্র্যান্ডেড। আর আমি জানি আমার পারফিউমের সুগন্ধে তোমার পাগল পাগল লাগছে, তাই এই কথা বলছো। পাগল? পাগল না ছাই। আপনার পারফিউমের থেকে শুদ্ধ ভাইয়েরটা আরো বেশি জোস। একদম খেয়ে ফেলতে ইচ্ছে করে। হাসছে। হ্যাঁ, আমার সব কিছু ব্র্যান্ডের। শেষের কথাটা তাচ্ছিল্য করে টেনে বলতেই ইয়াসির হাতের বাঁধন এতটা শক্ত করলো যে শীতল ছটফটিয়ে উঠল। তবু ইয়াসির ছাড়ল না। যখন কেঁদে ফেললো তখন ঠান্ডা সুরে বলল, কেউ আমাকে ছোট করতে চাইলে আমি তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলি, যেন পরবর্তীতে এই কাজ করার সুযোগ না পায়। কিন্তু তুমি এসে অবধি বারবার এটাই করছো। আমার কিন্তু পছন্দ হচ্ছে না বাবুই পাখি, একদমই পছন্দ হচ্ছে না। আমাকে রাগিও না, রাগের ফল আমার জন্য তৃপ্তিদায়ক হলো, তোমার জন্য হবে না। শীতল এবার আর টুস শব্দও করল না, কারণ সে ইয়াসিরের কথার মানে বুঝেছে। তাকে চুপ হতে দেখে ইয়াসির বলল, যাবে বাড়ি? গেলে বিনিময়ে শুধু একটা কাজ করে দেখাও। শীতল মুখে জবাব দিল না, তবে চোখ তুলে তাকালো। তখন ইয়াসির আরেকটু গা ঘেঁষে কানে কানে ফিসফিস করে বলল, বিনা বাধায় তোমার ঠোঁটে স্বাদ নিতে দাও, প্রমিস ছেড়ে দেবো। এ কথা বলতে না বলতেই ইয়াসিরের হাতের ঘড়িটা পিকপিক শব্দ করে উঠল। সে ভ্রু কুচকে আশেপাশে তাকিয়ে কাউকে না পেয়ে সন্দেহের দৃষ্টি ছুড়ল শীতলের দিকে। ইয়াসির শীতলকে চেপে ধরলে শব্দটা যেন আরও জোরালো হচ্ছে। সে শীতলকে ছেড়ে 2 পা পিছিয়ে আপাত মস্তক নজর বুলিয়ে বলল, তোমার কাছে কি লুকিয়ে রেখেছো বের করো বলছি। বাবুই রাগিও না আমাকে, তোমাকে বারবার আঘাত করতে খারাপ লাগবে আমার। শীতল তার কথা বুঝলেও গো বেচারা মুখ করে তাকিয়ে রইল। তারপর নিজের দিকে তাকিয়ে বলল, খালি হাত পা নিয়ে আপনিই তো আমাকে তুলে নিয়ে এসেছেন, আমি আবার কি লুকিয়ে রাখবো? যাই হোক, আপনি কি আমাকে চোর বলতে চাচ্ছেন? ইয়াসির শীতলের কথার ফাঁদে পা দিল না, বরং ভূতগ্রস্তের মতো তার হাতটা টেনে শরীর চেক করতে লাগলো।
শীতল বাধা দিতে গেলেও শুনল না। এক পর্যায়ে ইয়াসির কামিজে হাত দিতে গেলে হাতের ঘড়িটা আবার শব্দ করতে লাগলো। ইয়াসির এবার তাকিয়ে দেখলো হাতের রিং যতবার তার ঘড়িতে লাগছে ততবারই তার ঘড়িটা শব্দ করে উঠছে। সে রিং খুলতে গেলে শীতল কিছুতেই খুলতে দেবে না। এবার কেঁদে ফেলল সে। কত আকুতি মিনতি করলো, তবু ইয়াসির ছাড়ল না। রিং খুলে চেক করে দেখে তার সন্দেহই সঠিক। রিংয়ে জিপিএস কানেক্ট করা, তার মানে এখানে থাকা ঠিক হবে না। ধারণা মতে এতক্ষণ কেউ তাদের লোকেশন ট্র্যাক করে ফেলেছে। সে এবার রাগের বশে শীতলকে আরেকটা থাপ্পড় মেরে হিসিয়ে বলল, কি ভেবেছিলে আমাকে ফাঁকি দিবি? পরে দেখছি তোকে, আগে এখান থেকে বের তো হই। এ কথা বলে শীতলের হাত ধরে টানতে টানতে তাকে বাইরে নিয়ে গেল। যেতে যেতে এতক্ষণ লুকানো ফোনটা বের করে তার সহকারীকে বলল নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য। গাড়ি করে ইয়াসির এবার শীতলকে নিয়ে গেল আরেকটা ডেরায়। সেখান থেকে পানি দেবে দেশের বাইরে। এদিকে চারদিকে ফজরের আজান দিচ্ছে। শুদ্ধ আর হাসান জেড থেকে নেমে হেঁটে যাচ্ছিল চা বাগানের দিকে। চট্টগ্রামের ফটিকছড়িতে পুরনো চা বাগান আছে। লোকেশন আপাতত সেদিকেই শো করছে। হঠাৎ ট্র্যাক করা লোকেশন আর শোই করছে না। রিং যেখানে থাকবে লোকেশনটাও সেখানেই স্থির, কিন্তু গোল চিহ্নের লাল দাগ দেখা যাচ্ছে না। অর্থাৎ রিংয়ের জিপিএসকেও ডিসকানেক্ট করে দিয়েছে। ফোনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে শুদ্ধ এবার থমকে দাঁড়িয়ে গেল। তার হার্টবিট যেন থমকে গেছে। শীতল জান থাকতে কখনোই রিং খুলবে না। তাহলে কি ধরা পড়ে গেল, নাকি ইয়াসির ধরেছে? তা না হলে লোকেশন শো করছে না কেন? শুদ্ধকে হঠাৎ থমকে দাঁড়িয়ে যেতে দেখে হাসান ওর কাঁধে হাত রেখে বলল, কিরে চল। শুদ্ধ এক দৃষ্টিতে তাকিয়ে আছে হাতে থাকা ফোনের দিকে। তবে কি সব শেষ? তার মুখ দেখে হাসানের ভ্রুজোড়া কুঁচকে গেল। সে শুদ্ধর নজর অনুসরণ করে ফোনে উকি মারতেই দেখে লোকেশন শো করছে না। সে হতবাক হয়ে কিছু বলার আগেই শুদ্ধ আকাশের দিকে তাকালো। চারদিকে তখনও ঘুটঘুটে কালো গাঢ় অন্ধকার। দূরে কোনো মসজিদ থেকে আজান ভেসে আসছে। শুদ্ধর জানে না আজ তার কি হলো। বুকের ভেতরটা করছে কেন, মনটাই বা কোন লাগছে কেন? চোখ বন্ধ করতেই শীতলের ব্যথাতুর কান্নারাত মুখখানা চোখের পাতায় ভাসছে কেন? সে শুকনো ঢোক গিলে পুনরায় আশেপাশে তাকালো। তারপর জোরে জোরে শ্বাস টেনে বুকের বাঁ পাশে হাত রাখলো। এখন অবধি কোনো পরিস্থিতি তাকে কাবু করতে পারেনি। সে সর্বদা শান্ত নিশ্চল, কিন্তু এখন কেন জানি অজানা একটা ভয়ে মনটা বড্ড ব্যাকুল হয়ে উঠেছে। সে কিছু ভেবে আকাশের দিকে তাকালো। তারপর থেমে থেমে শুধু এটুকু উচ্চারণ করলো, ইয়া আল্লাহ, হয় কিছু সোশ্যাল মতো পাইয়ে দাও, না তোমার মৃত্যু এখানে লিখে রেখো। এ কথা শুনে হাসান ছলছল চোখে তাকালো শুদ্ধর দিকে। তারপর শুদ্ধর কাঁধে হাত রেখে বলল, কিচ্ছু হবে না বন্ধু, আল্লাহ ভরসা। শুদ্ধ নিশ্চুপ। পরপর কবার ঢোক গিলে পুনরায় তাকালো ফোনের দিকে। না, কোনোভাবেই কাজ হচ্ছে না। ওদিকে অর্ক কামরায় নজর রাখছিল ল্যাবে বসে, কিন্তু লোকেশন শো না করায় তারাও অনবরত ফোন কল দিতে লাগলো শুদ্ধকে। তারা সঙ্গে না এলেও বুঝেছে এখন শুদ্ধর মনের অবস্থা। কিন্তু শুদ্ধ কল রিসিভ করলো না দেখে ওরা কল করলো হাসানকে। হাসান কল রিসিভ করে জানালো সত্যি সত্যি লোকেশন ট্রেস করা যাচ্ছে না। এ কথা শুনে সবার চিন্তা বেড়ে গেল। হঠাৎ শুদ্ধ ভোরের আকাশের দিকে তাকিয়ে মুখের কাছে হাত রেখে উচ্চ শব্দে ডেকে উঠল, হেল্প মি আঞ্জলিকা, প্লিজ হেল্প। পরপর 3 বার ডাকতেই হঠাৎই কু 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 স্বরে সাড়া দিল সাদা ধবধবে একটা পায়রা। পুরো শরীরই সাদা, এক কথায় চমৎকার তার রূপ। শুদ্ধ ডাক শুনে চিলের মতো দূর আকাশ থেকে তাকে নিচে নেমে আসতে দেখা গেল। নিজের মালিক ডাকা মাত্রই সাড়া দিতে পেরে সে খুশিতে পাখা ঝাপটাতে ঝাপটাতে একের পর এক ডিংবাজি মারতে মারতে উড়ে এসে বসলো শুদ্ধর বাড়িয়ে দেয়া হাতের উপর। তারপর অনবরত ডাকতে লাগলো, কু কু কু। শুদ্ধ তার মাথায় হাত বুলালেই সে তালুতে মাথা রাখল, অর্থাৎ তার আরও আদর চায়। কিন্তু এখন হাতে একদমই সময় নেই। তাই শুদ্ধ তার মাথায় চুমু এঁকে ফোন থেকে শীতলের সুস্পষ্ট ছবি দেখাতে আঞ্জলিকা হঠাৎ ফুরুত করে উড়ে চলে গেল। উড়তে উড়তে একবার পেছনে ঘুরে তাকালো শুদ্ধর দিকে। তারপর ডানা দুটো ঝাপটে ধীরে ধীরে আরও উপরে উঠতে লাগলো। একটু পরে শুদ্ধর ফোনে পরপর নোটিফিকেশন আসতেই বুঝলো আঞ্জলিকার কাছে থাকা ড্রোনে সব দেখা যাচ্ছে। ফজরের আজান পরও অন্ধকার থাকায় আকাশ থেকে নিচের তেমন কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। শুদ্ধ হাসানের দিকে তাকাতেই হাসান সম্মতিসূচক মাথা নাড়িয়ে হাসল কেবল, কারণ অ্যাঞ্জেলিকা থাকলে শুদ্ধ ঠিক পাবে শীতলের খোঁজ। আর মালিকের মতোই জেদি অ্যাঞ্জেলিকা শীতলের খোঁজ না নিয়ে ফিরবে না। নোটিফিকেশন যখন আসছে দাঁড়ানোর সময় নেই, তাই তারাও দৌড়ে গিয়ে গাড়িতে উঠে বসলো। জেট থেকে নেমে স্যান্ডি গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল তাদের। ততক্ষণে সকালের নরম আলো ফুটতে শুরু করেছে।
অ্যাঞ্জেলিকা ড্রোনে দেখা যাচ্ছে সে কোন দিকে যাচ্ছে। যেতে যেতে দেখা গেল পুরনো এক বিল্ডিংয়ের উপরে চক্রাকারে ঘুরছে। শুদ্ধ জুম করে দেখলো কেউ একজন কাউকে কোলে করে নিয়ে যাচ্ছে ওই বিল্ডিংয়ের ভেতর। অ্যাঞ্জেলিকাও দূর আকাশ থেকে মাটির দিকে ধীরে ধীরে নামছে। তার মানে সে নিশ্চয়ই শীতলকে দেখেছে। ভালো হচ্ছে না কিন্তু, ছাড়ুন বলছি, ছাড়ুন। এত সহজে না। এ কথা বলে শীতলের হাত ধরে টানতে টানতে ইয়াসির বাইরে বেরিয়ে এলো। সকালের ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে যাচ্ছে। মাথার উপরে স্বচ্ছ সুনীল আকাশ। দু একটা কাক হেরে গলায় ডাকতে ডাকতে উড়ে যাচ্ছে নিজের গন্তব্যে। এখান থেকে কয়েক মিনিট হাঁটলে দেখা মিলবে একটা নদী। শান্ত নদী ছোট ছোট স্রোতে বই নিয়ে চলেছে নিজস্ব নিয়মে। সম্ভবত এটা মেঘনা নদীরই শাখা, তবে জায়গাটা একেবারেই শুনশান। এখান থেকে লোকালয় আরও অনেক দূরে। ইয়াসির শীতলের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে গেল এবং শীতলের হাতটা ছেড়ে দিয়ে পেছনে ঘুরে মুচকি হাসল। ছাড়তে দেখে শীতল এবার বিস্ময় নিয়ে তাকালেই ইয়াসির বলল, আচ্ছা, আমি ভিতুর মতো পালাচ্ছি কেন? ভয় পায় নাকি ওই শুদ্ধকে? মোটেও না। তাহলে শুধু শুধু পালানোর মানেটা কি? উফ, বুঝলে বাবুই, তোমার বোকা হওয়ার রোগটা বোধ হয় আমার উপরে ভর করেছে। তা না হলে আমি ইয়াসির খান এমন করার তো কথা না। শুদ্ধ ভাই, কই শুদ্ধ ভাই? ব্যাকুল সুরে কথাটা বলে শীতল এদিক ওদিক তাকালো। খুঁজতে লাগলো অনেক আশা নিয়ে। কান্না ভেজা কণ্ঠে ডাকতেই লাগলো করুণ সুরে। ওর এই ব্যাকুলতা সহ্য হলো না ইয়াসিরের। সেই শীতলকে নিয়ে ফিরে যেতে যেতে বলল, চলো ভেতরে গিয়ে অপেক্ষা করি, দেখি কখন আসে তোমার শুদ্ধ ভাই, আর আমিও রেডি হই তাকে স্পেশালভাবে স্বাগত জানানোর জন্য। ইয়াসিরকে পাল্টি খেতে দেখে শীতল বাঘাড়া হয়েই তাকিয়ে রইল শুধু। ভয়ঙ্কর কোনো পরিকল্পনা করছে সেটাও বুঝতে বাকি রইল না। ভয়ে দুরু দুরু বুকিয়ে আল্লাহকে ডাকতে লাগলো সে। এতক্ষণ গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে ইয়াসিরকে বের হতে না দেখে সেখানে বুড়াক উপস্থিত হলো। জলদি বের হওয়ার তাগাদা দিল, কিন্তু ইয়াসির গোঁ ধরে রইল, সে কোথাও যাবে না। লুকোচুরি খেলা নয়, এবার যা হবে সামনাসামনি। এমন পরিস্থিতিতে ইয়াসিরের কথা শুনে বুড়াক এক কোণে চুপটি করে দাঁড়িয়ে রইল। টেনশনে দরদর করে ঘামছে সে। খুব ভালো করে বুঝতে পারছে তার জীবনের অন্তিম মুহূর্ত চলে এসেছে। পালাতে গেলে ইয়াসির তাকে শ্যুট করবে, না পালালে শুদ্ধর হাতে মরতে হবে। মনে মনে এসব ভেবে কাঠ হয়ে দাঁড়িয়ে সাইকো ইয়াসিরের কাণ্ড কারখানায় দেখতে লাগলো। এদিকে ইয়াসির শীতলকে সোফায় বসিয়ে খাবার এনে মুখোমুখি বসলো। টেনশনে চুপসে যাওয়া শীতলের দিকে খাবার এগিয়ে দিয়ে খেতে ইশারা করলো, কিন্তু শীতল মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালে পুনরায় বলল, খাও। গলা দিয়ে নামবে না। পানি দিয়ে গেল, তবুও খাও। বলছি তো খাবো না। খাবে, খেতে হবেই। এক পর্যায়ে ইয়াসিরের জোড়াজুড়িতে বাধ্য হয়ে শীতল মুখে খাবার নিল। তারপর কান্না ভেজা সুরে বলল, ছেড়ে দিন না আমাদের। কি ক্ষতি করেছি আমরা? কেন আমাদের পিছনে পড়েছেন আপনি? আমার ব্যাপারে এত কিছু জানলে কিভাবে? কিছু জিজ্ঞাসা করছি, মুখ খোলো বাবুই। আমি তোমাকে ব্যাড টাচ করতে চাই না। আমার কাছে হয়তো জেদ করে নিজের সর্বনাশ ডেকে আনো না। শীতল বুঝলো মুখ না খুলে উপায় নেই, তাই বলল, স্বর্ণ আপু আপনার ব্যাপারে অনেক কিছু জানে, সেগুলো নোট করে ফাইল করেছিল। ফাইলটা একবার ধরতে গেলে আপু বারণ করেছিল। বারণ করা কাজ করতে ভালো লাগে আমার। কি এমন আছে যে ধরতে বারণ করলো? সেটা দেখতেই চুপি চুপি ফাইলটা নিয়ে পড়েছি। আর শায়ন ভাইয়া একদিন রেগে আপনাকে গালি দিচ্ছিল, আপুকে অগ্নিকন্যা নামে ডাকায়, সেটা শুনেছি। সেই ফাইলে আপনার আচ্ছা ছবিও ছিল। সেইটা দেখে রেস্টুরেন্টে প্রথমে চিনতে পারিনি, তবে পরে চিনতে পেরে আপুর ভয়ে আর কিচ্ছু বলিনি, কারণ আপু তখন মারাত্মক রেগেছিল। তার মানে তোমার বোন আমাকে চিনতে পেরেছিল সেদিন? পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করবে না ভেবেই মূলত চুপ ছিল। আচ্ছা বাবুই, এখন যদি শুদ্ধ চলে আসে, চলে যাবে আমাকে ফেলে? খারাপ লাগবে না? না, কারণ আপনি আমাকে মেরেছেন। যারা আমাকে মারে বকে তারা আমার শত্রু। শত্রুর কাছে থাকার ইচ্ছে নেই আমার। আমি আদরও করতে পারি, করে দেখাই। ধরো শুদ্ধ এখানে এলো, এসে তোমার সামনে দাঁড়ালো, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মারা গেল। আমি শুটফুট কিছুই করলাম না, তাও মারা গেল। তখন পথ ক্লিয়ার। তবুও তুমি আমার হবে না বাবুই? একটু ভেবে বলো তো। কেন জানি তোমার সাথে জোড়াজোড়ি করতে ইচ্ছা করে না আমার। যদি করতাম তাহলে বসে থাকার অবস্থাতেই রাখতাম না তোমায়। জীবনে এই প্রথম কোনো মেয়ের সঙ্গে ভালো করে কথা বলার চেষ্টা করছি। তোমার জেদের কারণে তবুও মার খেলে। জেদ করে বড় বড় বুলি না ওড়ালে মারটা খেতে না পাখি। এই কথা বলে ইয়াসির প্রায় জোর করে ইয়াসির শীতলকে খাওয়ালো। খুব কাজ হলো, তবুও এক প্রকার খাইয়েই ছাড়লো। খাওয়ানোর পর ফিচেল হেসে বলল,
আপনজনের মৃত্যুতে কাঁদার জন্য হলেও শরীরে এনার্জি থাকা জরুরি। একটু খেলে এবার দেখবে মন ভরে কাঁদতে পারবে। এ কথা বলেই ইয়াসির হাত ধুয়ে এসে বুরাককে বলল কি কি করতে হবে। সে অনুযায়ী বুরাক কাজ করতে লাগলো। এদিকে অ্যাঞ্জেলিকার দেখানো মানুষটা ভুল ছিল। একজন যুবক তার গর্ভবতী বউকে কোলে করে নিয়ে যাচ্ছিল হাসপাতালের দিকে। দূর থেকে অ্যাঞ্জেলিকা সে কাঙ্ক্ষিত মানুষ ভেবেছিল, কিন্তু যখন দেখলো ভুল তখন আবার উঠতে লাগলো। সংকেত পেয়ে হন্য হয়ে খুঁজতে লাগলো ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে।